যে কোর্সগুলো আছে যেখানে সাধারণ জ্ঞান আছে সেখানেও কিন্তু আমাদের এই শীট থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন আসে। আমরা দশম এবং প্রিলিমিনারির বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাস, সেই সিলেবাসটাতে আমরা যদি একটু দেখি যে বিসিএস কর্তৃক যে সিলেবাস সেটাতে কি আছে, আমরা আমাদের এই লেকচার 1 এবং লেকচার 2 এর মধ্যে দেখবেন আপনার প্রাচীন যুগ আর মধ্যযুগ হলো প্রথম লেকচারে আলোচনা আপনাকে পড়তে হবে ভাই, কারণ পড়া ছাড়া আপনি আসলে কখনো সাকসেস পাবেন না। খুব সিম্পল, খুব সিম্পল, ঠিক আছে। এর জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তি লেকচার 15, আর সাম্প্রতিক বিষয় খেলাধুলো নিয়ে পুরস্কার নিয়ে আমরা লেকচার 16টা রেখেছি। এই হলো আমাদের বিষয়াবলী অংশটুকু ভালোভাবে চর্চা করতে হবে। তার মানে লেকচার শিটেই আছে। আমরাও বলে দিচ্ছি যে আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। 3 জন ব্যক্তি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল। আর আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিদ্যাবাড়ির ক্লাসে। আজকের বিদ্যাবাড়ির ক্লাসে আপনাদের সাথে আমি আছি শরীফুল ইসলাম অভ্র। আজকে আমরা আমাদের বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 47 এবং 48তম যে বিসিএস প্রস্তুতি, সেই বিসিএস প্রস্তুতিতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিভাবে প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে এবং আপনি কি ধরনের প্রশ্নগুলো পড়বেন, অর্থাৎ সামগ্রিক সিলেবাসের কোন কোন জায়গাগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটাতে আমরা যেই কাজটা করব সেটা হলো একটু ডিফারেন্টলি আমরা আজকের ক্লাসটা সাজিয়েছি। আমরা চিন্তা করলাম যে আজকের ক্লাসে আমরা যে লেকচার শিটটা ক্লাসে পড়াই, সেই লেকচার শিটটা কী ধরনের হয়, কিভাবে আমরা লেকচার শিটটা পড়াই, সেটা নিয়ে আজকে আপনাদেরকে আমরা একটা আইডিয়া দিব। আমরা আমাদের ক্লাসে যেটা করি, আমাদের স্টুডেন্টদেরকে লেকচার শিটটা ক্লাসেই আমরা পড়িয়ে দিই এবং সেই লেকচার শিট থেকে কিভাবে আমরা ধরে ধরে পড়াই, আমাদের লেকচার শিটটা কেমন সেটা আপনি জানতে পারবেন। আমার মনে হয় বিদ্যাবাড়ি বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান যারা এইভাবে তাদের স্টুডেন্টদেরকে সম্পূর্ণ লেকচার শিটটা দেখাচ্ছে যে আমরা ক্লাসে কিভাবে পড়াই, কোন ওয়েতে পড়াই। এতে যেটা হবে, আপনাদের বিসিএস এর লেকচার শিট, বিসিএস এর পড়াশোনা সম্পর্কে একটা আইডিয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন একই সঙ্গে বিদ্যাবাড়ি কিন্তু তার অন্য যে কোর্সগুলো আছে যেখানে সাধারণ জ্ঞান আছে সেখানেও কিন্তু আমাদের এই শিট থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন আসে। আমরা দশম এবং 11তম যে পরীক্ষাগুলো, গ্রেডের পরীক্ষাগুলো, সেখানেও আমাদের ডিফারেন্টলি সুন্দর লেকচার শিট দিয়ে ক্লাস হয়। আমাদের অ্যাডভান্স প্রাইমারি ব্যাচ, অ্যাডভান্স এনটিআরসি ব্যাচও ক্লাস হয়। সো সেখানেও আমরা আলাদা আলাদা শিট দিয়ে পড়াই। বিসিএস এর শিটগুলো আজকে আমরা দেখাবো এখানে, এবং লেকচার শিটে আমরা কিভাবে ব্যাখ্যা সহ জিনিসগুলো পড়ি সেই জিনিসগুলো আলোচনা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু কাইন্ডলি বলে দেন যে আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করছেন, শুনতে পাচ্ছেন কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিন। একটু আপনাদের কমেন্টটা দেখতে চাই যে আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করছেন, একটু কাইন্ডলি কমেন্টটা জানিয়ে দিবেন। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করছেন প্রিয় শিক্ষার্থীরা, একটু জানিয়ে দিন, একটু জানিয়ে দিন কে কোন জেলা থেকে, কোথা থেকে ক্লাস করছেন। আজকে আমরা খুব দারুণ জিনিসগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। কিছু বিষয়, কিছু আইডিয়া দিব। আপনি অনলাইনে বসে আছেন, বিদ্যাবাড়ির পেজে আছেন, বিদ্যাবাড়ির সাথে আছেন, আমি অভ্র চেষ্টা করব আজকে আপনাদেরকে কিছু জিনিস পড়ানোর জন্য, যাতে আপনার টাইমটা ইউটিলাইজ হয়, আপনার টাইমটাকে আপনি যথাযুক্তভাবে ব্যবস্থা করতে পারেন। লাবিব আহমেদ বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম লাবিব, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রিক্তা বলছে আসসালামু আলাইকুম, রিক্তা ভালো আছি। মশিউর জামালপুর থেকে ক্লাস করছে, মুন্নি মানিকগঞ্জ থেকে, লাবিব তো কিশোরগঞ্জ থেকে ক্লাস করছে। সো দেখে ভালো লাগছে, আরও জয়েন করতে থাকুক, আমরা একটু কথা বলি। আর প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা করবো, আমাদের সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। আমি আজকের ক্লাসটাকে 3টা সেগমেন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতক্ষণ ক্লাস নেব। একটা হলো আমরা আজকে আমাদের বিসিএস এর যে সিলেবাসের অংশটুকু সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, যে বিসিএস এর সিলেবাসের কি কি জিনিসগুলো থাকে সেটা আপনি আমাদের লেকচার শিটের কন্টেন্টে আমরা কিভাবে সাজিয়েছি সেটা আপনাদেরকে আমি দেখাবো, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের লেকচার শিটের ভেতরের টপিকগুলো বা ব্যাখ্যাগুলো কিভাবে থাকে সেই জিনিসগুলো, ভেতরের জিনিসগুলো আমরা একটু দেখাবো। 3 নাম্বার হচ্ছে আমরা কিছু জিনিস পড়বো যেই জিনিসগুলো আমাদের সরকারি বিসিএস সহ যতগুলো পরীক্ষা আসে সেগুলো যাতে কাজে লাগে। জাহিদ হাসান বলছে অব্র স্যার, ইয়েস আই এম অব্র স্যার। লিজা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। পলাশ কি খবর? পলাশ আমাকে সালাম জানিয়েছে। আচ্ছা, আমাদের সুফিয়া ভোলা থেকে ক্লাস করছে, রিক্তা ঢাকা থেকে ক্লাস করছে, অনেকে জয়েন হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিদ্যাবাড়ির একটা মোটো হলো আমরা চেষ্টা করি আমরা যে জিনিসগুলো পড়াই সেগুলো যাতে ক্লাসে আসে এবং আমাদের স্টুডেন্টরা যাতে আমাদের লাইভ ক্লাসগুলো দেখে উপকৃত হয়। এটা সবসময় আমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমাদের স্টুডেন্টগুলো আমাদের লাইভ ক্লাসগুলো দেখে যাতে তাদের কাছে ভালো লাগে, তারা যাতে বুঝতে পারে,
প্লাস তারা যাতে উপকৃত হয়। কারণ আমরা খুব ভালো করে জানি যে আসলে সারা বাংলাদেশের সব স্টুডেন্ট আমাদের পক্ষে পড়ানো সম্ভব না। সো আমাদের ক্লাসগুলো যাতে স্টুডেন্টরা দেখে উপকৃত হয়, একই সঙ্গে আপনাদের পরামর্শে আপনাদের মাধ্যমে যাতে বিদ্যাবাড়িতে স্টুডেন্ট ভর্তি হয় তাদের ক্যারিয়ারটাকে তারা যাতে উজ্জ্বল করতে পারে। সো প্রিয় শিক্ষার্থীরা, স্টার্ট। আমরা আজকে একটু প্রথমে আমরা কিছু বাংলাদেশ বিষয়াবলী থেকে কি ধরনের প্রশ্ন আসে, কি ধরনের লেকচার শিট আমরা তৈরি করি, কোন কোন টপিকের উপরে আমাদের ক্লাসগুলো হয় সেগুলো একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশ বিষয়াবলীর একটা লেকচার শিটে চলে আসলাম। এটা হলো আমাদের বাংলাদেশ বিষয়াবলীর একটা লেকচার শিট। দেখেন, আমাদের লেকচার শিটগুলো কিন্তু আমরা একেবারে রঙিন লেকচার শিট করি এবং এই লেকচার শিটগুলো স্টুডেন্টরা চাইলে তারা কুরিয়ার করে এবং আমরা আমাদের এই জিনিসগুলো স্টুডেন্টকে কিন্তু ক্লাসে আমরা পড়াই এবং স্টুডেন্টগুলো আমরা ক্লাসে স্টুডেন্টদেরকে আমরা এই লেকচার শিটগুলো ধরে ধরে দেখে দিই। তাতে যেটা হয় যে আমরা ক্লাসে যে লেকচার শিটটা পড়াই প্লাস সেই লেকচার শিটটা সে বাসায় আরেকবার পড়ে এবং সে যখন তার কোনো প্রবলেম হয়, সে যখন কোনো কিছু বুঝতে পারে না বা কোনো সমস্যা হয়, সে আবার পরের ক্লাসে এসে আমাদেরকে এটা জিজ্ঞেস করে। তখন যেটা হয়, তার লেকচার শিটের মধ্যে একটা ভালো আয়ত্ত চলে আসে এবং তার পরীক্ষার প্রিপারেশনটা ভালো থাকে। আমরা একটু যদি সামনের দিকে আগাই, আমরা যদি দেখি যে পিএসসি কর্তৃক নির্ধারিত বিসিএস প্রিলিমিনারির বাংলাদেশ বিষয়াবলীর যে সিলেবাস, সেই সিলেবাসটাতে আমরা যদি একটু দেখি যে বিসিএস কর্তৃক যে সিলেবাস সেটাতে কি আছে। আমরা আমাদের লেকচার শিটের শুরুতে বিসিএস কর্তৃক যে আমাদের সিলেবাস আছে, পিএসসি কর্তৃক যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা কিন্তু আমরা শুরুতেই দিয়ে দিচ্ছি। আপনি যদি দেখেন তাহলে দেখবেন এখানে আমাদের বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আপনি যদি দেখেন যে বিসিএস এর সিলেবাস আছে। বিসিএস এর সিলেবাস বলছে যে আপনি 54 যুক্তফ্রন্ট নির্বাচন, তার আগে প্রাচীন যুগের ইতিহাসগুলো তো আছেই, তারপরে 69, 70, 71 সাল সহ পাক বাহিনীর আত্মসমর্পণ নিয়ে বিসিএস এর সিলেবাসে আছে। এখানে বিসিএস এর কৃষি সম্পদ নিয়ে আছে, আমরা দেখতে পাই অর্থনীতি বিষয়ক, যেমন আপনার উন্নয়ন পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয় আয় ব্যয়ের হিসাব, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। আপনি সংবিধান নিয়ে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কিন্তু সবসময় প্রশ্ন পাবেন। সো এগুলো কিন্তু আছে। বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় অর্জন, হ্যাঁ, জাতীয় অর্জনের মধ্যে দেখেন খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম, এই জিনিসগুলো আছে। এখন এই যে আপনার বিসিএস এর যে সিলেবাস এবং সেই সিলেবাসে আপনার যে 30 মার্কের যে বাংলাদেশ বিষয়াবলী থেকে আছে, সেটাকে বিদ্যাবাড়ি কিভাবে সাজিয়েছে এটাকে একটু আপনাদেরকে দেখাই। আপনি দেখবেন যে আমরা এখানে আমাদের সর্বমোট আমরা দেখতে পাই যে আমরা 16টা লেকচার শিটের মধ্যে আমরা বাংলাদেশ বিষয়াবলীটাকে সাজিয়েছি। 15 থেকে 16টা লেকচার শিটের মধ্যে আমরা ওভারঅল ক্লাসটা নিব। এখন এখানে 16টা আমরা রেখেছি, 16টা। এখন এখানে আপনি যদি দেখেন লেকচার 1-এ আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। যে সিলেবাস, সেই সিলেবাসের টপিক এখানে তো আমি আপনাদেরকে অল্প একটু পরিমাণে আমরা হচ্ছে দেখাই, সিলেবাসটা বললাম, বাট আমরা যখন ক্লাসে বলবো তখন আমরা কিন্তু ডিটেলস এই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমি কিন্তু আজকে বলেছি যে আপনাদেরকে আমি সিলেবাস এবং আমরা কোন টপিকগুলো কিভাবে পড়াই সেগুলো কিন্তু আপনাকে একটু দেখাবো, ঠিক আছে। এরপরে আমরা বলি, আমরা বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করব, আমরা প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি বা সংস্কৃতি নিয়ে আলোচনা করব, আমরা বাংলার প্রাচীন জনপদ বা মুঘল শাসন নিয়ে আলোচনা করব। এটা লেকচার 1-এ আছে। আপনি খেয়াল করে যদি দেখেন তাহলে দেখবেন যে আপনি যদি যুগ হিসেবে ভাগ করেন, প্রাচীন, মধ্য এবং আধুনিক, যে 3টা যুগ আছে, এই 3টা যুগের উপরে আমরা কিন্তু 2টো লেকচার লিখেছি, লেকচার 1 এবং লেকচার 2। এখানে আমরা 2টো লেকচার রেখেছি, দেখবেন লেকচার 1 এবং লেকচার 2। এই লেকচার 1 এবং লেকচার 2-র মধ্যে দেখবেন আপনার প্রাচীন যুগ আর মধ্যযুগ হলো প্রথম লেকচারে আলোচিত হয়, আর মধ্যযুগের কিছু অংশ এবং হচ্ছে আধুনিক যুগটা হলো আমাদের লেকচার 2-তে আলোচনা হবে। লেকচার 3-তে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু বিদ্যাবাড়ি আপনাকে 3টা লেকচার দিচ্ছে, লেকচার 3, 4, 5। দেখেন আমরা কিন্তু উলট পালট করে কোনো কিছু পড়াচ্ছি না, আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে পড়াচ্ছি যাতে আপনার পড়ার একটা ধারাবাহিকতা থাকে। যেমন লেকচার 3-এ আমরা মুক্তিযুদ্ধ পড়াচ্ছি, লেকচার 4-এও মুক্তিযুদ্ধ, 5-এও আমরা মুক্তিযুদ্ধ পড়াবো। কারণ কি? কারণ হচ্ছে একটা সিকোয়েন্স যদি মেনটেন হয় তাহলে আপনার জন্য সেই পড়াটা ইজি হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলি, যে কোনো আপনি ছোটবেলা থেকে যে পড়াশোনার সিস্টেমে আছেন, আপনি দেখবেন যে কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে যদি তার পড়ার সিস্টেমটা ভালো থাকে। পড়ার সিস্টেমটা খুব ভালো, একই বই আমরা সবাই পড়ি, কেউ ভালো রেজাল্ট করে, কেউ খারাপ রেজাল্ট করে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো যে তার মধ্যে সিস্টেমটা ফলো করে না। সো আপনি যখন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তি হন, যেখানে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য বা আপনি জব সিকার হয়ে যদি জব পেতে চান, আমাদের মতো যারা এক্সপার্টাইজ আছে বা যারা বিদ্যাবাড়ির টিচার বা যেখানে আপনি ভর্তি হন না কেন, সবাই কিন্তু চেষ্টা করে স্টুডেন্টদেরকে স্কিল বা যার যে প্রবলেমটা সেটা ধরিয়ে দেওয়া। এখন কার মেথোডোলজি বা কার মেথডটা বা কার ওয়েটা কতটুকু
কতটুকু ভালো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সো ওই জায়গাটা থেকে আমরা কিন্তু এই লেকচার শিটগুলো সাজাই, এবং আপনারা জানেন কিনা আমাদের কিন্তু একটা R&D সেকশন আছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেই সঙ্গে টিচাররাও আছেন, সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় মুকুল স্যার আছেন। ওনার নেতৃত্বে আমরা যে কাজটা করি, আমরা সুন্দর করে একটা সাজিয়ে ফেলি টপিকগুলো, যাতে আমাদের স্টুডেন্টদের পড়ার জন্য ইজি হয় এবং তাদের কাছে যাতে বার্ডেন না হয় পড়াটা। এরপরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এই জায়গাটাতে আপনি দেখেন সংবিধান লেকচার 6 এবং 7 সংবিধান নিয়ে আলোচনা হয়েছে। আমরা যদি সংবিধান নিয়ে দেখি, দেখেন আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের সংবিধান নিয়ে আপনার জানা উচিত। সংবিধানে যে 11টা অধ্যায় আছে আমাদের, এই অধ্যায়টা কোথায় কোনটা, যেমন 5 নম্বরে আইনসভা নিয়ে বলা আছে, কোন জায়গায় কি নিয়ে আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার জানা জরুরি। সংবিধানে মৌলিক অধিকারের কথা কয়টা বলা আছে, 18টি। সংবিধানে বিদেশিদের জন্য বাংলাদেশে মৌলিক অধিকার কয়টা আছে, 6টি। এই যে মৌলিক অধিকার রিলেটেড বিষয়গুলো বা সংবিধান রিলেটেড বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। সংবিধানের মূলনীতি কি কি, সংবিধানের মধ্যে তফসিল কি কি আছে, সংবিধানের অনুচ্ছেদগুলোর মধ্যে 153টা অনুচ্ছেদগুলো আপনার জানা দরকার। আমাদের সংবিধানের যে ইতিহাস, যেমন আমাদের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধানে তিনি রূপকার এবং সেই কমিটিতে 35 জন সদস্য ছিলেন। এই যে ডিটেলস বা বাকি যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সংবিধানের ডিটেলসটা আমরা লেকচার 6 এবং লেকচার 7-এ জানবো। দেখেন আপনি বাংলাদেশে বসবাস করেন, সো একজন দেশের নাগরিক হিসেবে আপনার সরকার ব্যবস্থাটা জানাটা জরুরি। এবং বিসিএসে আপনি দেখবেন যে সরকার ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার চেষ্টা করছি টপিকগুলো নিয়ে আপনাকে একটা আইডিয়া দিতে, কারণ আমি সবসময় চাই যারাই আমার ক্লাস করুক না কেন, সেটা বিদ্যাবাড়িতে হোক, প্লাস বিদ্যাবাড়ির যে অন্য যে স্যাররা আমাদের ক্লাস নেন, সম্মানিত স্যাররা, ওনাদের ক্লাসটা যারা করুক, আমাদের সবার মোটো থাকে যে আপনি এই জায়গাগুলো থেকে একটা আইডিয়া পান, এবং একটা আইডিয়া পান। আপনি আইডিয়া পেয়ে আপনার যদি মনে হয় যে আপনার এই জায়গাগুলোতে দুর্বলতা আছে, আপনার ভালো করা দরকার, দেন আপনি বিদ্যাবাড়িতে আসেন, আমরা চেষ্টা করব আপনার জায়গা থেকে আমাদেরকে আপনাকে একটা ভালো গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। বাট আপনাকে ভালো করার জন্য যে কোঅপারেশনটা আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে ভাই, কারণ পড়া ছাড়া আপনি আসলে কখনো সাকসেস পাবেন না। খুব সিম্পল, খুব সিম্পল, ঠিক আছে? সো আমাদের লাবিব প্রশ্ন করছে, স্যার সংবিধানে 34 জন সদস্য নাকি 35 জন? 35 জন সদস্য, ঠিক আছে। একমাত্র মহিলা সদস্য হচ্ছে বেগম রাজিয়া বানু চৌধুরী। আচ্ছা, এরপরে আমরা দেখি লেকচার 10-এ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের যে গণমাধ্যম, তারপরে বাংলাদেশের কৃষিজ বনসম্পদ, বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বাংলাদেশের শিল্প বাণিজ্য নিয়ে, এগুলো নিয়ে আপনি একটু পড়ার চেষ্টা করবেন। যেমন দেখেন অর্থনীতি নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যেমন আপনাদেরকে একটা মজার বিষয় বলি, আচ্ছা 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন করি, 34 সদস্য হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো বাংলাদেশের অর্থনীতি। দেখেন অনেক ছেলে মেয়েকে আমি সবসময় বলি যে আপনি যদি কোনো ব্যাংকের প্রিপারেশন নেন, আপনি যদি কোনো ব্যাংকের প্রিপারেশন নেন, অথবা আপনি যে কোনো জবের প্রিপারেশন নেন না কেন, আপনাকে ইকোনমিক্সের বিষয়টা কিন্তু জানাটা খুবই জরুরি। অর্থনীতির প্রোগ্রেস বা অর্থনীতি রিলেটেড বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। যেমন বাংলাদেশের কর সিস্টেম নিয়ে, বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম নিয়ে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আপনাকে জানতে হবে। এই জিনিসগুলো নিয়ে আপনাকে কেন জানতে হবে? কারণ আপনি যদি বাংলাদেশের অর্থনীতির বিষয়টা জানেন, আপনার কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনাকে ভাইবা বোর্ডে বা বিভিন্ন জায়গায় এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আপনাকে করবে। সো যেহেতু প্রশ্নগুলো করবে ভাই, সেহেতু আপনি অর্থনীতি রিলেটেড আমরা একটা লেকচার শিট রেখেছি লেকচার নাম্বার 13-তে, এবং আপনি সবসময় দেখে আসবেন যে অর্থনীতি নিয়ে সবসময় প্রশ্ন আসে। আমাকে অনেক ছেলে মেয়ে প্রশ্ন করে যে স্যার আমি বিসিএস এর প্রিপারেশন নিব বা সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিব, স্যার আমি কোন জায়গা থেকে শুরু করব? এটা অনেক ছেলে মেয়ে বলে। আমি তাদেরকে সবসময় কয়েকটা বিষয় বলি। আমি বলি যে তোমরা যদি শুরু করতে চাও, তাহলে সবার আগে তুমি বাংলাদেশের বিভাগ পরিচিতি, বাংলাদেশের জেলা বা বাংলাদেশ পরিচিতি অংশটা দেখো, তারপরে মুক্তিযুদ্ধের অংশটা দেখো, তারপরে সংবিধানের অংশটা দেখো, তারপরে অর্থনীতির অংশটা দেখো। তোমার বড় একটা প্রিপারেশন হয়ে যাবে, কারণ এই জিনিসগুলো কিন্তু খুবই দরকার। এক যে বাংলাদেশের যে বাজেট, আমাদের কিছুদিন আগে বাজেট দিল, আমাদের যে অর্থনৈতিক সমীক্ষা, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কি আসবে, প্রশ্ন আসবে। ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা? একটা বিষয়, আমি যেহেতু 18 বছর শিক্ষকতার সাথে জড়িত, আমি একটা ছোট বিষয় বলবো ভাই, সেটা হলো কোনো কিছুতে কখনো ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আপনার যে এডুকেশন বা আপনার যে পড়াশোনা, আপনার জায়গা থেকে আপনার কাজ চালিয়ে যাবেন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন। কারণ আপনি যদি আপনার সর্বোচ্চ চেষ্টাটুকু করেন, তাহলে সাকসেস আসলে আপনার কাছে ধরা দিবে। আপনাকে পড়াশোনা করতে হবে, আশেপাশে অনেক ঘটনা ঘটবে এবং এই ঘটনাগুলোর আশা করি সুষ্ঠু এবং সুন্দর সমাধানও হবে, কিন্তু আপনিও কিন্তু আপনার জায়গা থেকে প্রিপারেশন নেবেন। কারণ মনে রাখবেন ভাই, আপনার যে সময়টা,
সেই সময়টা কিন্তু চলে যাবে। সময়টাকে ধরে রাখার জন্য, নিজের ক্যারিয়ারকে গোছানোর জন্য এডুকেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যাতে কোনোদিন আপনি দুঃখ করে না বলেন যে আমি পড়ি নাই তাই আমার হয় নাই, বিষয়টা যাতে না হয়। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, পরিশ্রম করেন। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু দেখি যে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তি লেকচার 15, আর সাম্প্রতিক বিষয় খেলাধুলো নিয়ে পুরস্কার নিয়ে আমরা লেকচার 16টা রেখেছি। এই হলো আমাদের বাংলাদেশ বিষয়াবলীর লেকচার শিট। একটু আমরা ভেতরের দিকে দেখি যে আমাদের লেকচার শিটগুলো আসলে কেমন। ভেতরের দিকে যদি আমরা যাই তাহলে এটা আমাদের ফার্স্ট লেকচার আমরা দেখাচ্ছি। এখানে যেমন প্রথম লেকচারে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, সংস্কৃতি, কালচার। আমি বলেছিলাম না যে আমাদের ইতিহাস নিয়ে 2টো লেকচার শিট আছে, ঠিক আছে? এই ইতিহাস নিয়ে আমাদের 2টো লেকচার শিট কেমন। আচ্ছা, এই যে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে আমরা একটু দেখি। যেমন এই জায়গাটাতে আমরা একটু দেখি, আমরা এই জায়গাটাতে একটু দেখে নেই। এই জায়গাটা বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, যেমন বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে যদি আমরা দেখি, আমরা কিন্তু এখানে দেখেন আমরা কিন্তু একটু ছক আকারে বুঝাই দিছি, খুব ছক আকারে বুঝাই দিছি, কারণ আমরা এই যে লেকচার শিটের ভেতরে কিন্তু আমরা ডিটেলস এই জায়গাটা দেখিয়ে দিয়েছি। জাস্ট একটু আমি দেখাই ভাই, সেটা হলো যে আমাদের যে সমগ্র বাঙালি জাতি সেটা আর্য বা অনার্য গোষ্ঠী, এই 2 ভাগে ভাগ করা হয়। এখন আমরা যদি অনার্য গোষ্ঠীকে দেখি তাহলে অনার্য গোষ্ঠীটা মূলত 4টা ভাগে ভাগ হয়। একটাকে নেগ্রিডো বলে, একটাকে অস্ট্রিক বলে, একটাকে দ্রাবিড় বলে, একটাকে ভোটচিনীয় বলে। ক্লিয়ার? সো এই যে নেগ্রিডো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়, এগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেলস চেষ্টা করি পরীক্ষার হলে কি করার জন্য, আপনাদেরকে বলার জন্য, বা পরীক্ষার হলে আসলে আপনি কিভাবে দিবেন সেটা আমরা ক্লাসে বলার আপনাকে কি করি, চেষ্টা করি। সো এই জায়গাগুলো ভাই একটু দেখার আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা কোন জায়গাগুলো থেকে আসি। তারপরে বাঙালি শব্দের উৎপত্তি কি, যেমন আবুল ফজলের বিখ্যাত গ্রন্থনামা আইনি আকবরী, যেটাকে আকবরনামা বলে, ওখানে কিন্তু আমাদের বাংলা শব্দটা কোন জায়গা থেকে আসছে সেটা বলা আছে। এটা আপনি দেখবেন আমাদের লেকচার শিটের মধ্যে আমরা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু সবসময় একটা বিষয় বলি যে মুল্ক, কোন মুল্কে, আমরা ইতিহাস যারা পড়ি তারা কিন্তু সবসময় মুল্ক শব্দটা পাই, যে আসলে মুল্ক জিনিসটা কি। এই যে মুল্ক জিনিসটা কি সেটা কিন্তু এখানে দেওয়া আছে ভাই। মুল্ক মানে হলো দেশ, বাংলা বলতে বাংলা, এটা অনেকেই পারে, বা মুল্ক বলতে দেশকে বোঝায়। এই যে জিনিসগুলো কিন্তু আমরা ব্রেকডাউন করে দিয়েছি আমাদের লেকচার শিটের মধ্যে, ব্রেকডাউন করে দিয়েছি, কারণ এই জিনিসটা কিন্তু খুবই জানাটা জরুরি, এই জিনিসটা খুবই জানাটা জরুরি। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখেন লেকচার শিটের ভেতরে আমরা যেই কাজ করেছি, যেমন জনপদ। হ্যাঁ, জনপদ আমরা সবাই জানি যে প্রাচীনকালে আমাদের দেশ অনেকগুলো জনপদ নিয়ে গঠিত ছিল, তার মধ্যে 16টা জনপদ খুবই আলোচিত। এখানে আমরা কিছু জনপদ দিয়েছি, যেমন বঙ্গ জনপদ। বঙ্গ জনপদ হলো সবচেয়ে বড় জনপদের একটা, জনপদগুলো নিয়ে আমরা বলেছি। তারপরে সমতট জনপদ, যেমন কুমিল্লা, নোয়াখালী অঞ্চল, এগুলো নিয়ে সমতট জনপদ গঠিত। রাঢ় জনপদ, যেমন রাঢ় জনপদকে যদি বলি, রাঢ় জনপদটা 2টো ভাগে বিভক্ত, একটাকে উত্তর রাঢ় বলে, একটাকে দক্ষিণ রাঢ় বলে। এবং এই উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়, 2 রাঢ়র মাঝখানে অজয় নদী দ্বারা দুটোকে ভাগ করা হয়েছে। সো উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ় দুটোকে ভাগ করে কোন নদী, আমরা বলবো অজয় নদী। সো প্রিয় শিক্ষার্থীরা, এই রাঢ় জনপদটা বাংলার একটা প্রাচীন কি জনপদ, যেটা ভাগীরথী নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল। আরেকটা বিষয় একটু বলি রে ভাই, সেটা হলো আমরা যদি দেখি যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা, যেমন সবচেয়ে প্রাচীন জনপদ হলো এই যে পুন্ড্র জনপদ। তারপরে গৌড় জনপদ, যেমন আমি ক্লাসে সবসময় বলি যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, কানসাট একটা জায়গা আছে চাঁপাইনবাবগঞ্জের। এই বাংলাদেশের গৌড় জনপদটি, বাংলাদেশের গৌড় জনপদটি শুধুমাত্র বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে পড়েছে। ক্লিয়ার? গৌড় জনপদটি শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে পড়েছে। সো এরপরে আছে বঙ্গ, তারপরে হলো হরিকেল তো বললাম, সমতট বললাম, বরেন্দ্র আছে, এই যে বগুড়া, দিনাজপুর, রাজশাহী জেলার অনেক অংশ। চন্দ্রদ্বীপ, বরিশালকে চন্দ্রদ্বীপ বলা হয়। বরিশালকে কি বলা হয়? চন্দ্রদ্বীপ। বরিশালের প্রাচীন নাম কি? চন্দ্রদ্বীপ। নোয়াখালীর প্রাচীন নাম কি? ভুলুয়া। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়তে বলি। কুমিল্লার প্রাচীন নাম ত্রিপুরা। ঢাকার প্রাচীন নাম কি? জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের পূর্ব নাম কি? ইসলামাবাদ। সিলেটের পূর্ব নাম কি? পোর্ট গ্র্যান্ডে। পূর্ব নাম, বর্তমান এবং পুরো নামগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাই। সো আমাদেরকে বর্তমান নাম এবং পুরাতন নাম যেটা, এই নামগুলো কিন্তু কি করতে হবে, দেখতে হবে। এরপরে আমরা এই যে যা পড়লাম, এই যে 16টা জনপদ বা আগে যে জিনিসগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমাদের লেকচার শিটে আমরা ব্রেকডাউন করে দিয়েছি, এক কথায় উত্তর। যেমন দেখি আমরা সমগ্র বাঙালিকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, আর্য অনার্য। আর্যদেরকে কয় ভাগে ভাগ করা যায়? তারপরে হচ্ছে
আমরা যদি ধরি আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। তারপরে এই যে এরকম ভাই আমরা প্রত্যেকটা জিনিসকে কিন্তু এভাবে ভাগ করে দিয়েছি। তারপরে এখানে টিচার্স ওয়ার্ক রেখেছি। টিচার্স ওয়ার্ক মানে এতক্ষণ আমরা যা পড়েছি সেখান থেকে বাকিগুলো যাতে টিচার্স ওয়ার্ককে আমরা দেখা দিতে পারি। এবং এখানে একটা বিষয় হলো, আমরা যদি খেয়াল করি, যেমন বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটা? উত্তর হলো পুন্ড্র। এই প্রশ্নটা কিন্তু 44তম বিসিএস পরীক্ষায় আসা একটা প্রশ্ন। তারপর প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হয়েছে? প্রাচীনকালে সমতট বলতে, দেখি এটার উত্তর আপনারা দেন তো। প্রাচীনকালে বাংলাদেশের সমতট বলতে কোন অংশটাকে বোঝানো হয়েছে? দেখি এটার উত্তর আপনারা দেন তো, দেখি পারেন কিনা, দেখি আপনাদের উত্তরটা, দেখি এটার উত্তরটা আপনারা দেন তো, দেখি এটার উত্তরটা দেখি। ভেরি গুড, এক্সিলেন্ট, সবাই অ্যান্সার দিচ্ছে। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। আচ্ছা, কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? এটা যদি বলে তাহলে আমরা বলবো যমুনা। আমরা কিন্তু আমাদের লেকচার শিটে শুধুমাত্র যে বিসিএস এর প্রশ্ন রেখেছি তা নাই, যে সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক এই প্রশ্ন কিন্তু রেখেছি। মানে আমরা চাই যে আসলে একটা ছেলে মেয়ে, দেখেন একটা মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে একটা জায়গায় ভর্তি হয়। সে যখন স্বপ্ন নিয়ে ভর্তি হয়, তার যে প্রশ্নগুলো আছে বা কোন জায়গা থেকে একই একটা প্রিপারেশন নিলে তার অনেক কিছু হবে, সে কিন্তু চেষ্টা করে। সো ওই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখানোর কি করি, চেষ্টা করি। আরো কিছু বিষয় ভাই একটু বলি, যেমন বাংলাদেশের প্রাচীন শাসন, মৌর্য যুগ। হ্যাঁ, মৌর্য যুগ, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য। আলেকজান্ডারের একজন সেনাপতি ছিল সেলিউকাস। এই সেলিউকাসকে পরাজিত করে আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্য সমগ্র ভারতবর্ষটি জয়লাভ করেন, বা সমগ্র ভারতবর্ষটিকে তিনি দখলে নিয়ে আসেন। এবং সে চন্দ্রগুপ্ত মৌর্য, তার রাজধানী ছিল পাটালিপুত্র, এবং সে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। চন্দ্রগুপ্ত মৌর্যের একজন অর্থমন্ত্রী ছিল যার নাম হলো কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, যাকে উনি একটা অর্থশাস্ত্র রচনা করেন যাকে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র বলি। ওনাকে আবার চাণক্য নামেও কি হইতো, ডাকা হইতো, এগুলো আমরা বলতাম। তারপর সম্রাট অশোক তার 99 ভাইকে হত্যা করে, যেন সম্রাট অশোককে চণ্ডাশোক বলা হয়। এবং সম্রাট অশোকের সাথে কলিঙ্গর রাজার যুদ্ধ হয়। যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করেন এবং প্রায় 1 লক্ষ লোক মারা যায়। সেজন্য ওনার ভেতরে খুব খারাপ লাগে, উনি এত লোক হত্যা করে দেয়। উনি পরবর্তীতে বৌদ্ধ ধর্মের অনুসারী হন। সো বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার পরে সম্রাট অশোক তার ছেলে মহেন্দ্র এবং মেয়ে শঙ্খমিত্রাকে ওরা পাঠায় দেয় হচ্ছে সিংহলে। সিংহল মানে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রাচীন নাম কি? সিংহল। চীনের প্রাচীন নাম কি? ক্যাথে। এই জিনিসগুলো আমরা মোটামুটি ভাবে ক্লাসে দেখানোর কি করি, চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা, যে এই জিনিসগুলো আছে। এই যে এটা হলো আমাদের লেকচার শিট। পুরো লেকচার শিটটা দেখবেন রঙিন লেকচার শিট। এখানে সব কিছু আমরা সাজিয়ে দেই। যে জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রচুর পরিমাণে এক কথায় প্রশ্ন এবং এই জিনিসগুলো প্রচুর পরিমাণে আপনাদের এখানে আছে। এবং আমরা দেখবেন ভাই প্রচুর প্র্যাকটিস রেখেছি, পুরো এই যে হোমওয়ার্ক রেখেছি, প্রচুর প্র্যাকটিস। কারণ আপনি পুরা লেকচার শিটে যা পড়লেন সেটা যদি শেষে আপনি প্র্যাকটিস করতে পারেন, এই প্র্যাকটিসটা আপনার জন্য খুব কাজে লাগবে। সো এই জন্য আমরা এনাফ পরিমাণ এখানে হলো পড়াই। এবং আরেকটা বিষয় বলি, এই যে এখানে দেখেন আমাদের লেকচার শিটে দেওয়া আছে, এই লেকচার শিট পড়ার পাশাপাশি কর্তৃপক্ষ কর্তৃক দিয়ে অ্যাসাইনমেন্টের বাংলাদেশ বিষয়াবলী অংশটুকু ভালোভাবে চর্চা করতে হবে। তার মানে লেকচার শিটেই আছে, আমরাও বলে দিচ্ছি যে আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, সেই অ্যাসাইনমেন্টগুলো আপনি সলভ করে আপনি দেখবেন ভালো করবেন। দেখেন প্রতিষ্ঠান একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করে তার স্টুডেন্টকে, সেই গাইডলাইনটা ফলো করে যদি আপনি আগান তাহলে আসলে আপনার প্রিপারেশনটা কি হবে, ভালো হবে। কারণ আপনি সাকসেস মানে হলো আমাদেরও সাকসেস। আপনি খুশি হবেন, আপনার ক্যারিয়ার ভালো হবে, আপনিও বিদ্যাবাড়িকে স্টুডেন্ট দিবেন। আর একজন শিক্ষক হিসেবে আপনার সাফল্য আমাদের জন্য অনেক বড় অর্জন। মানুষ তার সন্তান এবং তার ছাত্র এবং তার ছোট ভাই বোনের সাফল্যে সবচাইতে বেশি কি হয়, খুশি হয়। এই জিনিসটা কিন্তু আমরা সবাই। আচ্ছা, এরপরে একটা ইন্টারন্যাশনালের লেকচার শিট আমরা দেখাই। ইন্টারন্যাশনাল আমরা জানি 20 মার্কের একটা সিলেবাস আছে, এবং সেই 20 মার্কের সিলেবাসে আমরা দেখতে পাই যে এনটিআরসি কর্তৃক যদি আমরা দেখি যে বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ 4টা, বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূ রাজনীতি 4টা, আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং ভূ অর্থনীতি নিয়ে 4টা, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে 4টা, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি নিয়ে
চার মার্কের কি আসে, সরি এই সবগুলা 4 মার্কের প্রশ্ন আসে। সো 4টা না 4 মার্কের প্রশ্ন আসে, 4 5 কি 20 মার্কের প্রশ্ন এখান থেকে কি হয় চলে আসে। আমরা যদি একটু লেকচার শিটে চলে যাই যে আমাদের লেকচারটাকে কিভাবে সাজিয়েছি ভাই, যেহেতু আন্তর্জাতিকটা অনেকটা কঠিন মনে হয় অনেকের কাছে, সো আপনি যদি ঠিকভাবে পড়েন ভাই, আপনার আন্তর্জাতিক বাংলাদেশ কোনোটাই কঠিন মনে হবে না। আপনি যদি সর্বোচ্চ চেষ্টাটুকু করেন, গাইডলাইন ফলো করেন, এবং আপনি যদি পড়াশোনার মধ্যে থাকেন, আপনি কিন্তু ভালো করবেন। ক্লিয়ার কিনা? সো আমি আগেই বলছি যে আসলে আপনার এডুকেশনকে আগে নেওয়ার জন্য আপনার নিজের চেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যতই মোটিভেশন দেই, যতই বলি না কেন, আপনার ক্যারিয়ারের প্রতি যদি আপনি নিজে সিরিয়াস না হন, আপনি নিজে না পড়েন, নিজের চেষ্টা না করেন, তাহলে কিন্তু হবে না। আপনার নিজের চেষ্টা, নিজের পরিশ্রমী ভাই আপনাকে আগায় নিবে, কারণ দিন শেষে সাফল্য আপনার। আরেকটা বিষয় একটু বলি, আমরা যদি এই লেকচার শিটটা দেখি, দেখবো লেকচার 1-এ আমরা সিলেবাস নিয়ে আলোচনা করেছি, লেকচার 2-তে আমরা মহাদেশ অঞ্চল পরিচিতি নিয়ে বলেছি, লেকচার 3-তে কিন্তু আমরা সাগর, মহাসাগর, উপসাগরের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যেমন অনেক স্টুডেন্টকে আমি যখন প্রশ্ন করি ক্লাসে যে সাগর কি, মহাসাগর কি, উপসাগর কি, এটা সংজ্ঞা দাও, ওরা পারে না। আমরা কিন্তু ক্লাসে এই সাগর, মহাসাগর, উপসাগরের বিষয়টা একটু বলার চেষ্টা করি। অন্তরীপ জিনিসটা কি এটা অনেকে জানে না। যেমন উত্তামাশা অন্তরীপ কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। অন্তরীপ জিনিসটা কি এটা অনেকে জানে না। প্রণালী বুঝে না। প্রণালীর একটা সংজ্ঞা কি? প্রণালীর 2টা কাজ, একটা হলো সে ভূমিকে পৃথক করে, একটা হলো সে জলরাশিকে সংযুক্ত করে। হ্যাঁ, এই যে প্রশ্নটা, প্রণালীর বিষয়টা, এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। আপনি প্রণালী জিনিসটা কি, প্রণালী কিভাবে হয়, প্রণালী কিভাবে বিভক্ত করে, পৃথক করে, গুরুত্বপূর্ণ প্রণালীগুলো কি, এগুলো আমরা ক্লাসে দেখানোর চেষ্টা করি। আমরা সমুদ্র বন্দর, হ্রদ, পৃথিবীতে সমুদ্র বন্দরবিহীন দেশ কয়টি, বা সমুদ্র বন্দর নিয়ে, এগুলো নিয়ে কিন্তু আমরা পড়াই। আমরা লেকচার 4-এ, লেকচার 1 এবং 2-তে আমরা বিশ্বের প্রাচীন সভ্যতা বা যে মহাদেশগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। লেকচার 4-এ আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করি। যত যুদ্ধ গোলাগুলি আছে সব আলোচনা হবে কোন জায়গায়? লেকচার 4-এ। যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীর যত গুরুত্বপূর্ণ যুদ্ধ, কেন প্রথম বিশ্বযুদ্ধ হয়, কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, এগুলো। লেকচার 5, লেকচার 6-এ জাতিসংঘ নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ ভাই। আপনি যদি বিসিএস এর রিটেন দেন, ইভেন তো আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, প্রিলি রিটেন, সব জায়গায় জাতিসংঘ খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সো জাতিসংঘ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাতিসংঘের আগে যে জাতিপুঞ্জ হয়, জাতিপুঞ্জ কিভাবে হয়, তারপরে জাতিসংঘ কিভাবে আসে, জাতিসংঘ অনেকগুলো সম্মেলন হয়, লন্ডন ঘোষণা, আটলান্টিক সনদ, ডাম্বারটনক সম্মেলন, ইয়াল্টা সম্মেলন, সান ফ্রান্সিসকো সম্মেলন, এরকম প্রচুর সম্মেলনের মাধ্যমে হয়। যেমন লন্ডন ঘোষণা জাতিসংঘের প্রথম সম্মেলন, হ্যাঁ, জাতিসংঘের সর্বশেষ সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলন। এই যে জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কোনটা, জাতিসংঘের সর্বশেষ সম্মেলন কোনটা, সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিল কয়টা দেশ? 50টা দেশ। 51তম দেশ হিসেবে কে জাতিসংঘ সনদে স্বাক্ষর করে? পোল্যান্ড। এই প্রত্যেকটা বিষয় ভাই আপনার খুব গুরুত্বপূর্ণ, এবং জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলো গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মূল সংস্থা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত, ওসি পরিষদ, সচিবালয়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কিন্তু ডিসকাস করি ভাই, কারণ এগুলো থেকে প্রশ্ন আসে। যে জায়গা থেকে আপনার প্রশ্ন আসে সেই জায়গাগুলো কিন্তু আপনাকে পড়তে হবে, কারণ পড়া ছাড়া কোনো ওয়ে এখানে নাই। আপনাকে অবশ্যই পড়তে হবে যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা হলো আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের স্নায়ুযুদ্ধ নিয়ে কিন্তু প্রশ্ন আসে। স্নায়ুযুদ্ধ, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমাদের সাদদের স্টুডেন্ট আছেন বিদ্যাবাড়ির সাধারণ জ্ঞানের, যারা স্নায়ুযুদ্ধ ক্লাসটা কিন্তু আপনারা মজা পান। স্নায়ুযুদ্ধ সব ক্লাসই মজা পান। স্নায়ুযুদ্ধ কিন্তু আমরা বলি, অনেকের স্নায়ুযুদ্ধ নিয়ে জানার অনেক প্রশ্ন আসে যে আসলে স্নায়ুযুদ্ধটা আমরা কিভাবে পড়বো। সো স্নায়ুযুদ্ধ আপনি খুব মজা পাবেন, স্নায়ুযুদ্ধ। সো স্নায়ুযুদ্ধ যদি কখনো সুযোগ হয়, আমি একটা ক্লাস আপনাদের এখানে নেওয়ার চেষ্টা করব, লাইভ যদি সম্ভব হয়, অথবা আপনারা স্নায়ুযুদ্ধ আমাদের ক্লাসে ভর্তি হলে বা আমাদের সাথে থাকলে তো স্নায়ুযুদ্ধ পাবেনই আপনি। ভূ রাজনীতি নিয়ে পৃথিবীর যে রাজনৈতিকপূর্ণ অবস্থাগুলো বা কেন হচ্ছে, যেমন এখন যে যুদ্ধগুলো কেন হচ্ছে বা এটার সাথে ভূ রাজনৈতিক বিষয় কি জড়িত, এই জিনিসগুলো, এগুলো কিন্তু আপনার জন্য খুব হেল্পফুল। কারণ আপনি কিন্তু শুধু প্রিলি দিয়েই কিন্তু চান্স পাবেন না, আপনাকে রিটেনও দিতে হবে, আপনাকে ভাইভা ফেস করতে হবে। সো এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। সো আপনার ডেপথ অফ নলেজটা, আপনার বেসটা যদি আপনি স্ট্রং করেন, তাহলে আপনার জন্য সামনে ভালো কিছু আসবে। লেকচার 9 আমরা আন্তর্জাতিক নিরাপত্তা, লেকচার 10-এ আন্তরাষ্ট্রীয় ক্ষমতা, লেকচার 11-তে আন্তরাষ্ট্রীয় ক্ষমতা, লেকচার 12-তে পরিবেশগত ইস্যু নিয়ে। পরিবেশগত ইস্যু নিয়ে রিটেনে একটা হলেও প্রশ্ন আসে সবসময়, প্রিলিতেও আসে। সো পরিবেশগত ইস্যু নিয়ে আমরা লেকচার 12-তে পড়াবো। লেকচার 13-তে আমরা
বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, লেকচার 14তে আমরা আন্তর্জাতিক সংস্থা, লেকচার 15তে সাম্প্রতিক আন্তর্জাতিক পুরস্কার, এগুলো নিয়ে পড়ব। আমরা আন্তর্জাতিকের একটা লেকচার শিট দেখি, যেমন এখানে বিশ্ব মানচিত্রের ধারণা দিয়েছি আমরা লেকচার শিটের ভেতরে। এখানে বিশ্বের প্রাচীন সভ্যতা নিয়ে বলেছি, যেমন মেসোপটেমীয় সভ্যতা। পৃথিবীর সবচাইতে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা, এবং এই মেসোপটেমীয় সভ্যতাকে 4 ভাগে ভাগ করা যায়: সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাশরীয়, ক্যালোডীয়। এই যে 4 ভাগে ভাগ করা যায়, এই সভ্যতাগুলোর ডিটেলস কিন্তু আমরা ক্লাসে পড়ানোর চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। সিন্ধু সভ্যতা, 3 জন ব্যক্তি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন: দয়ারাম সাহানি, স্যার জন মার্শাল, আরেকজনকে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এই 3 জন ব্যক্তির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছে এগুলো বলি। ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটা নিয়ে কিন্তু সবার জানার ইচ্ছা আছে। সো এই জায়গাগুলো মোটামুটিভাবে আমরা সবগুলো চেষ্টা করি কভার করার জন্য, কারণ সভ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে মহাদেশ বিষয়গুলো নিয়ে বলি যে মহাদেশের মধ্যে দেখি কোনটা, যেমন এশিয়া মহাদেশ, সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট, তারপর ওশেনিয়ার পুঞ্চাক জায়া, তারপর অ্যান্টার্কটিকার ভিনসন ম্যাসিক। কোন মহাদেশে কোনো মানুষ বসবাস করে না? অ্যান্টার্কটিকা মহাদেশে। ক্লিয়ার? আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া মহাদেশ। এই জিনিসগুলো নিয়ে আমরা মোটামুটিভাবে পুরো ক্লাসের বা যে জায়গাগুলো আছে সেগুলোতে আলোচনা করার চেষ্টা করি। যেমন আমরা কিন্তু রাজধানী ও দেশের নাম একই, এগুলো বলি। যেমন মোনাকো দেশ, তার রাজধানী মোনাকো। স্যান মেরিনো দেশ, তার রাজধানী স্যান মেরিনো। জিবুতি দেশ, তার রাজধানী জিবুতি। ভ্যাটিকান সিটি দেশ, তার রাজধানী কি? ভ্যাটিকান সিটি। এগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি। দেখেন, গোছানো লেকচার শিট, আমরা চেষ্টা করি গোছানো লেকচার শিট পড়াইতে। যেমন আমরা কিন্তু সবসময় প্রশ্ন সলভ করি, এবং অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনাদের প্রশ্ন সলভ দেখে আমরা চান্স পাই এবং আপনাদের ফ্রি ক্লাস করে আমরা অনেক উপকৃত হই। এখন আমরা আসলে যে ক্লাসে লেকচার শিটগুলো পড়াই সেগুলো কিভাবে পড়াই সেগুলো কিন্তু দেখানোর জন্য আজকে আমরা, কারণ আপনার জানার অধিকার আছে। আপনি যেহেতু বিদ্যাবাড়ির পেজ ফলো করেন, বিদ্যাবাড়িকে আপনি আপনার নিজের প্রতিষ্ঠান মনে করেন, সো আপনার কিন্তু এই জিনিসগুলো জানাটা আপনার জন্য খুবই জরুরি। হ্যাঁ, সো এই জিনিসগুলো মোটামুটিভাবে দেখবেন। যে এক কথায় প্রশ্ন, এখন বলতে পারেন স্যার ম্যাপ ট্যাপ আছে নাকি? আছে তো, এই যে প্রত্যেকটা জায়গায় এটা কোথায়, এটা আচ্ছা এটাতে, আচ্ছা আচ্ছা, একটা মিনিট, সরি একটু টেকনিক্যাল ইস্যুজ হয়েছে, একটা মিনিট। হ্যাঁ, তো এখন অনেকে বলতে পারেন যে স্যার আপনাদের ক্লাসে কি ম্যাপ থাকে কিনা? এই যে ম্যাপের বিষয়গুলো থাকে, এখানে আমরা লেকচার শিটের মধ্যে ম্যাপ দিয়ে দিয়েছি। কারণ আপনি পড়তেছেন একটা জিনিস, আপনার চোখের সামনে ম্যাপ আছে, আবার আমরা ম্যাপে হাতে আঁকি, অনেক সময় আমরা ম্যাপ দেখাই ডিজিটাল বোর্ডে আমরা আপনাকে পড়াই। কারণ আমরা চেষ্টা করি আসলে শেখানোর জন্য চেষ্টা করি, কারণ আপনি শিখলেই তো আমাদের জন্য ভালো, তাই না? সো আমরা ওই জিনিসটা বিলিভ করি আর কি, যে আপনি যেটা শিখবেন সেটা আপনার ক্যারিয়ারের জন্য। যেমন দেখেন গোল্ডেন ট্রায়াঙ্গেল, হ্যাঁ, মায়ানমার, লাওস, থাইল্যান্ড সীমান্ত অবস্থিত পপি উৎপাদনকারী অঞ্চল। গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ক্রিসেন্ট, হ্যাঁ, যেমন আফিম উৎপাদনকারী 3টা দেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইরান। আমি অনেক সময় ক্লাসে এটা নিয়ে একটা মজা করে টেকনিক বলি, আপায় ক্রিসেন্ট টিপ দেয়, আপায় ক্রিসেন্ট টিপ দেয়। ক্রিসেন্ট মানে অর্ধাকৃতির চাঁদ, আপায় ক্রিসেন্ট টিপ দেয়। আপা দিয়ে আফগানিস্তান, পাকিস্তান, ইরান। এগুলো মাঝে মাঝে ক্লাসে আমরা কি করি, বলার চেষ্টা করি। গোল্ডেন ভিলেজ, হ্যাঁ, বাংলাদেশের কুষ্টিয়া অঞ্চলে 26টা গ্রাম বিখ্যাত। সো এই জিনিসগুলো মোটামুটিভাবে আমরা পড়ানোর চেষ্টা করি। প্লাস আমরা যদি লেকচার শিট দেখি তাহলে আমরা দেখবো যে এই যে লেকচার শিটের মধ্যে বিভিন্ন দেশ, এই যে উত্তর কোরিয়া, ইরান, বিভিন্ন দেশ, ফিলিপাইন, দেশগুলো নিয়ে দেওয়া আছে, ভিয়েতনাম, যাতে আপনি ডিটেলস এই দেশগুলো থেকে, এবং এখানে কিন্তু কোনো আজে বাজে ইনফরমেশন দেওয়া নাই, সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসে। এবং দেখবেন এইখানে আমরা মোটামুটিভাবে যেই প্রশ্নগুলো আসে, যে প্রচুর প্র্যাকটিস রাখা হয়েছে, আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং উত্তরগুলো পাশে দেওয়া। আপনি যদি চান যে উত্তর না দেখে আপনি অ্যান্সার প্র্যাকটিস করবেন, এটাও কিন্তু আপনার জন্য কি সম্ভব, কারণ আমরা এই জিনিসগুলো কিন্তু চেষ্টা করে থাকি। প্রিয় শিক্ষার্থীর একটা বিষয় বলে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলার চেষ্টা করেছি, যে আপনি আপনার ক্যারিয়ার আপনার মতো করে সাজান, ভালো কিছু করার চেষ্টা করেন। কারণ আপনি দেখবেন একটা সময় চলে গিয়েছে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়েছেন। সো আপনার জায়গা থেকে আপনি ট্রাই করবেন, আপনি আপনার লেভেল বেস ট্রাই করবেন। সৃষ্টিকর্তা অনেক মহান এবং উনি চেষ্টা করেন, যে চেষ্টা করে তার পাশে উনিও থাকেন, এবং আপনি দেখবেন একটা সময় ভালো কিছু করতে পারছেন। এখন আপনি যদি কারো সাফল্য একটু দেরিতে আসে, কারো সাফল্য একটু আগে আসে, বাট আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার দ্বারা ভালো কিছু হবে। এবং চেষ্টা থামিয়ে রাখা যাবে না, আশেপাশে অনেক ঘটনা ঘটবে, অনেক কিছু হবে,
সব কিছুর ভালো সমাধান আমরা চাই আমাদের ছেলেমেয়েরা মেধাভিত্তিক পরীক্ষা দেখ, কিন্তু একই সঙ্গে একটা বিষয়, সেটা হলো আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনার জায়গা থেকে করে যেতে হবে। ক্লিয়ার? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো তথ্যের জন্য আপনি এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমি বিশ্বাস করি আপনার ক্যারিয়ার আপনি সাজাবেন ভালোভাবে, বিদ্যাবাড়ির সাথে থাকবেন, বিদ্যাবাড়িকে আপনি সুযোগ দিবেন আপনার ক্যারিয়ারের আপনার সাথে এগিয়ে দেওয়ার জন্য, কাজ করার জন্য। সবাই ভালো থাকেন। আমি শরীফুল ইসলাম অভ্র আজকে আপনাদেরকে চেষ্টা করেছি বিসিএস এর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলে যে তথ্য, কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে, প্লাস সিলেবাসের অংশটুকু, বাস আমাদের লেকচার শিট কেমন হয় সেটা বলার জন্য। আশা করি সবার সাথে ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেই পর্যন্ত আমি অভ্র আপনাদের থেকে বিদায় নিচ্ছি বিদ্যাবাড়ি ক্লাসরুম থেকে। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।